ডেলিভারির সময় যখন নার্স আসবে তার পেট কাটতে, তখন ঘন্টাখানিক ধরে খালি বাবু বের হতেই থাকবে, আর নীরা বেচারি বাবুগুলোকে বের হতে দেখবে। একসাথে 12টা বাবু পুষবে কিভাবে? তাড়াতাড়ি নীরা কল্পনা থেকে বেরিয়ে বলে, বলছি কি একসাথে এতগুলো না দিয়ে বরং আস্তে আস্তে 2-1টা করে বাবু দিলে হয় না? দীপ ঠোঁট কামড়ে হেসে দেয়। বউ তো না, যেন কুবুদ্ধির ট্রাম। নীরার নাকের সাথে নিজের নাকের ঘষা দিয়ে বলে, দুষ্টু চন্দ্রপাখি আমার। রিকের খাওয়া দাওয়া শেষ। অন্যদিকে কেয়াকে ওর মা খাইয়ে দিচ্ছেন। এখন রিকের হাত ধোয়ানো হয়েছে। নীরব, দীপ ও বাকি ছেলেরা মিলে রিকের হাত ধুয়ে দিচ্ছে। তারপর রিক ও কেয়াকে একসাথে করে বড় স্টেজে বসিয়ে দেওয়া হলো। কেয়া মুখের ওপর পাতলা ঘোমটা দেওয়া। নীরা একটি আয়না এনে কেয়া ও রিকের বরাবর ধরে, তারপর বলে, আয়নায় কি দেখছেন জামাইবাবু? রিক কেয়ার প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলে, আমার কিউট গুলুমুলু চশমিশ। আরে বাহ! সবাই হেসে দেয়। নীরা বলে, নেন আপনার চশমিশ বউয়ের ঘোমটা আপনি নিজেই সরিয়ে মুখ দর্শন করেন। রিক কেয়ার মুখ থেকে ঘোমটা সরায়। সাথে সাথে নীরব, দীপানিতা, অভ্র ও আরও ছেলেমেয়েরা মিলে লাল গোলাপের পাপড়ি ছিটাতে থাকে। রিক ও কেয়া দুজন দুজনকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে। নীরা, দীপ ও বড়রা মিলে হাততালি দেয়। মিসেস শিউলি এসে মজা করে বলেন, হুনো নাতিন বউয়ের দিকে সারাক্ষণ চাইয়া থাকবো, এখন একটু আমাগো দেখতে দাও। আর আজ রাইতে তো বউ তোমার হইয়াই যাইব। আমার নাতিনের মতো আবার দেরি করে বউয়ের ভালোবাসো না। দীপ ও নীরা লজ্জে এদিক ওদিক করে মিস্টার সমুদ্র বলেন। আহ মা, সবাই আছো তো? রিকের বাবা বলেন, নানি দাদিদের কাজই তো এমন করা। সবাই মিলে এখন নাচ গান শুরু করবে। সন্ধ্যার দিকে বিদায় ব্যবস্থা হবে। দীপান্বিতা ও অভ্র মিলে পাশাপাশি দাঁড়িয়ে আনন্দ করছে। অভ্রর শরবত খেতে ইচ্ছে করে। দীপান্বিতা অভ্রকে শরবত খাইয়ে দেয়। শরবতের গ্লাস অভ্রর হাত থেকে পড়ে দীপান্বিতার শাড়ির কিছু অংশ ভিজে যায়। দীপান্বিতা অভ্রকে দীপের কাছে দিয়ে ওয়াশরুমের দিকে যায়। শাড়ি ওয়াশ করার সময় দীপান্বিতা পাশে তাকিয়ে ভয় পেয়ে জোরে এক চিৎকার দেয়। চিৎকার দেওয়ার সাথে সাথে সেখানে হাজির হয় নীরব। নীরবকে দেখে দীপান্বিতা তাড়াতাড়ি নীরবের এক বাহু জড়িয়ে ধরে চোখ বন্ধ করে। নীরব বলে, কি হয়েছে? দীপান্বিতা উত্তর না দিয়ে আঙ্গুল দিয়ে পাশে ইশারা করে দেখায়। নীরব তাকায় দীপান্বিতার আঙ্গুল বরাবর স্থানে। ফুলরের জিনিসটি দেখে মুচকি হাসি দেয় নীরব। বলে, তেলাপোকা দেখে ভয় পাওয়ার কি আছে? আপনি বুঝবেন এসবের? আমার খুব ভয় করে, প্লিজ সরানোটা। না, সরাবো না। প্লিজ প্লিজ প্লিজ। সরাতে পারি, আমার এক শর্ত আছে। কি শর্ত? বলো, আমাকে বিয়ে করতে রাজি? না। তাহলে আমিও তেলাপোকা সরাবো না। প্লিজ। রাজি হও আগে, তা না হলে কিন্তু আমি তোমার চুলে এই তেলাপোকা গুঁজে দেব। এই না না। তাহলে বলো, আমাকে বিয়ে করবে? কান্না করতে করতে দীপান্বিতা বলে, হ্যাঁ হ্যাঁ করব, তোমাকে বিয়ে করব। নীরব শয়তানি হাসি দিয়ে বলে, অব্র বাবাই চলে এসো, তোমার আম্মু রাজি, তাড়াতাড়ি ডাকু কাজী। খুশিতে খুশিতে অভ্র চলে আসে। নীরবের কথা শুনে দীপান্বিতা পিট পিট করে চোখ মেলে তাকায়। অভ্র হাততালি দিয়ে বলে, আমার হ্যাপি ফ্যামিলি হবে, কি মজা কি মজা। নীরব হাসতে হাসতে বলে, আগে তোমার আম্মুর ভয় তো কমাও। বলে ইশারা করে তেলাপোকার দিকে। অভ্র দেওয়ালের কাছে গিয়ে তেলাপোকাকে হাতে নেয়। দীপান্বিতা নাক মুখ কুচকে বলে, ছি, এগুলো হাতে কেন নয় বাবাই, ফেলে দাও। নীরব ও অভ্র হেসে বলে, এটা হলো তোমার বিয়েতে রাজি করানোর ঔষধ, এটা আসল নয়, নকল তেলাপোকা। দীপান্বিতা অবাক হয়ে তাকায় অভ্রের হাতের দিকে। অভ্র বলে, আমার আব্বু বলেছে তুমি রাগ করলে তেলাপোকার ভয় দেখালে রাগ ভাঙবে, আর তোমাকে একা একা এখানে পাঠাতে, তাই আমি তোমার গায়ে শরবত ঢেলে দিয়েছি। নীরবের দিকে তাকিয়ে কথা বলে। দীপান্বিতা অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে নীরব ও অভ্রের দিকে। অভ্র ভয় পেয়ে বলে, আমি না, আব্বু বলেছে এগুলো, তুমি নাকি আব্বুর উপর রেগেছিলে তাই। কিসের আব্বু? নীরব বলে, আমি অব্রকে প্রস্তাব দিয়েছি, আমাকে ওর আব্বু বানাবে কিনা। অব্র রাজি। অভ্রর আম্মু রাজি না। এই মাত্র তো রাজি হলে। দেখছো অব্র, তোমার আম্মু কি মিথ্যু। মিথ্যা বলতে নেই আম্মু, দাঁতে পোকা হয়। তার জন্য বড় বড়
দাঁতের ডাক্তার আছে। তোমাকে বাকনামি করতে হবে না, চলো। বলে দীপান্বিতা অভ্রর হাত ধরে নিয়ে যায় পেছন থেকে। নীরব গলা উঁচিয়ে বলে, মানতে তো তোমাকে হবে মায়াবন বিহারিণী। বলে নিজের হাতে মাথার চুলগুলো ব্রাশ করতে থাকে নীরব। দীপান্বিতা অভ্রকে নিয়ে হাঁটতে থাকে আর আনমনে হাসতে থাকে। কেয়া বিদায়ের সময় এখন। মা বাবাকে জড়িয়ে কান্না করতে থাকে কেয়া। নীরা এসে কেয়াকে বলে, এমনভাবে মেকআপ নষ্ট করার কোনো মানে হয় না। আরে ভাই, বিয়ে হয়েছে মানে তো এই না যে তুই দূরে চলে গেছিস। এই তো কয়েক বাড়ি পিছনে তোদের বাসা। সবাই হেসে দেয়। কেয়া নিজেও হেসে ফেলে নীরার কথায়। অতঃপর ফুল দিয়ে সাজানো গাড়িতে বসে কেয়া ও রিক। আস্তে আস্তে কমিউনিটি সেন্টার ফাঁকা হতে থাকে। কেয়া গাড়ির জানালা থেকে উকি দিয়ে দেখছে তার বাবা মাকে। এই কমিউনিটি সেন্টারের প্রত্যেক কোনায় কোনায় চোখ বুলিয়ে নিচ্ছে কেয়া। রিক কেয়ার মাথায় আলতো হাত রেখে নিজের দিকে ঘুরিয়ে বলে, এইভাবে তাকিয়ে থেকো না চশমিশ, অসুস্থ হয়ে যাবে তুমি। আমাদের মিলনটা এই সেন্টার থেকেই হলো, তাই না সাদা বিলাই? হ্যাঁ, আর এখানেই প্রতিনিয়ত আরও লোকজন এসে আমাদের স্মৃতিগুলোকে সরিয়ে দিবে। স্মৃতিরা চোখের পাতায় থেকে যায়, কিন্তু মুহূর্তগুলো হারিয়ে যায়। এক মুহূর্ত পেরিয়ে তো আমরা আরেক মুহূর্তে যেতে পারবো। বলে কেয়ার মাথা নিজের কাঁধে রাখে রিক। বলে, যতগুলো মুহূর্ত আমাদের গড়ে উঠবে সব কিছু মধুর মুহূর্ত হবে চশমিশ। স্মিত হাসে কেয়া। রিক নিজেও ম্লান হাসি দিতে থাকে। দীপনীরা ও তাদের পরিবার এক গাড়িতে করে আসে। মিসেস নাজনীন ও মিস্টার রবিন রিকের বাবা মায়ের সাথে আগে বেরিয়েছেন। নীরব ও দীপান্বিতা অভ্রকে নিয়ে ঘুরতে থাকে। অভ্রের কাছে ভালো লাগে বাইকে নীরবের সাথে ঘুরতে। সবার অনুমতি পেয়ে দীপান্বিতা নিজেও রাজি হয় বাইকে ওঠার। অবশ্য দীপান্বিতার মন তো এটাই চেয়েছিল। বরের গাড়ি এসে পৌঁছেছে বাসার সামনে। রিকের মা মিষ্টি ও পানি নিয়ে বৌমাকে খাইয়ে দিলেন। সব নিয়ম কারণ পালন করে কেয়াকে বাড়ির ভিতরে এনে নর্মাল শাড়ি পরানো হলো। রাত অনেক হয়েছে। দীপান্বিতা ও নীরব অনেক আগেই এসেছে। রিকের ঘর সাজানো হয়েছিল সকালে, এখন শুধু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে নীরা ও দীপান্বিতা। কেয়াকে নিয়ে ঘরের সজ্জিত খাটের ওপর বসিয়ে দিল নীরা। সাথে ছিলেন মিসেস শিউলি। দাদি হলো রসিক মানুষ, তিনি নীরার জন্য বেশ সুবিধা। দাদি সব কিছু কেয়াকে বুঝিয়ে দিচ্ছেন। কেয়া মাথা নিচু করে চুপ করে আছে। নীরা এবার বলেই ফেলে, তুই এত লজ্জা পাচ্ছিস কেন? কেয়া চশমা পরনে চোখ উঁচু করে তাকায় নীরার দিকে, কিন্তু কেয়াকে কিছু বলতে না দিয়ে নীরা বলে, এমন ভাব করছিস যেন তুই কিছু বুঝিস না। এদিকে ক্লাস ফাঁকি দিয়ে অহরহ সিনেমা দেখেছিলাম, যার বেশিরভাগ ছিল ব্লু ফিল্ম। এখন ঢং করছিস যেন কিছুই বুঝিস না। একদম লজ্জাপতি লাজুকলতা। সেই রিকের প্রেম প্রস্তাব দেওয়ার থেকে দেখছি এমন নেকু নেকু ভাব করছিস। আমি বিরক্ত এবার তোর হাব ভাবে। দীপান্বিতা কেয়ার কাছে এসে বলে, এটাকে লজ্জায় আর ফেলো না লিটিল ভাবি। তোমার কি মনে হয় আপু আমার বান্ধবী হয়েও কাঁচা? যেখানে আমি হলাম ক্যাডার সাহেবের ইচড়ে পাকা, সেখানে এই চশমিশ হলো তার সাদা বিলাইয়ের ইচড়ে পাকা। চোখের চশমা ঠিক করে বলে, আমি ইচড়ে পাকা? তোর মতো মুখ চোরানা। বিয়ের পর বরের ভালোবাসা পেতে ব্ল্যাকমেল করিস। দেখেছো দাদি, এই হলো আমার শাকচুনি বান্ধবী। আসল রূপ নিয়ে আসতে পেরেছি আমি, কিন্তু আফসোস তুই আমার বিপরীতে হতে পারলি না। আমি যেমন কথা পেটে চাপায় রাখতে পারি না, তোকে বলে দেই তুইও তেমন নিজের বাসর ঘরে আমার বাসরের গল্প আমার দাদি শাশুড়ির সামনে বলছিস। কিসের লজ্জা, কিসের বাসর? কেয়া এবার তেতে উঠল নীরার কথাই। সাথে সাথে খাট থেকে নেমে সুন্দর করে সাজিয়ে পরানো শাড়ি গুজে নিল নিজের কোমরে। বলে, তোর বাসর আমার বাসর হবে পরে, আগে তোর ব্যবস্থা করছি, দাঁড়া তুই। খুঁজে খুঁজে রিকের একটি ব্যাট পাই ঘরের এক কোনায়। কেয়াকে ব্যাট নিতে দেখেই নীরা লাফিয়ে উঠে বলে, হয়ে গেল রে, শাকচুন্নি আজ বাসর না করে আমাকে ধাওয়া করবে। তুই শাকচুনি, তুই পেতনি, তুই দাঁড়া, আজ তুই শেষ। বলেই কেয়া তাড়া করতে থাকে নীরার পিছনে। কোমরের শাড়ি গুজে হাতে ব্যাট উঁচু করে নীরার পিছনে দৌড়াতে দৌড়াতে বলে, দাঁড়া পেতনি তুই, তোর হেনস্থা করেই আমি তারপর বাসর করব। বাসরে বান্ধবী মারতে নেই রে, বাসরে বিড়াল মারবি। অবশ্য আমার ক্যাডার সাহেব বাসরে বিড়াল না মেরে আসল বিড়াল মেরেছিল।
তুই তোর সাদা বিলাইকে মারবি? আমার সাদা বিলাই আমার জামাই, আমি তাকে ব্যাট দিয়ে মারবো না, ভালোবাসা দিয়ে তোকে মারবো তার আগে। এদিকে এরা চিল্লাচিল্লিতে ড্রয়িং রুমে চলে এসেছে। দীপান্বিতা ও মিসেস শিউলি আহম্মক হয়েছিলেন। রিকের বাবা মা, নীরার বাবা মা দীপ ও নীরব রিককে নিয়ে বসেছিল ড্রয়িং রুমে। রিককে দীপ ও নীরব মিলে ঘরে নিয়ে যাবে তার আগে নীরার পিছনে কেয়াকে এভাবে দৌড়াতে দেখে সবাই অবাক। বাসর ঘরে বউ লজ্জা না পেয়ে বান্ধবীকে তাড়া করে। এবার বাসরের রেকর্ড ভেঙে ফেলল এই দুই বান্ধবী। সবাই তাকিয়ে মিনিট 2-3 দেখতে থাকে। কে কাকে সামলাবে বুঝতে পারছে না। কেয়াকে লোকজনের মাঝে রিক ধরে আটকাতে লজ্জা পাচ্ছে। দীপ এমনিতেও বউ পাগল উপাধি পেয়ে বসে আছে। বাকি রইল নীরব। সে জার্মানে থাকতে কোনো মেয়ে ধরল না তার অন্য কাউকে। অতঃপর রিকের না, নীরাকেও নীরার মা কেয়াকে ধরে আটকায়। মিসেস নাজনীন কেয়াকে ধরে বলেন, এভাবে বাচ্চাদের মতো করছো কেন? কি হয়েছে? কেয়া ব্যাট নিয়ে এখনো ছোটাছুটি করছে আর বলছে, তোমার মেয়ে বলছে আমি নাকি ওর মতো নির্লজ্জ, আমি কি ওর মতো চু? বাকি কথা না বলে চুপ যায় কেয়া। শ্বশুর শাশুড়ির দিকে তাকিয়ে হুঁশ ফেরে কেয়ার। চশমা হালকা নাকের দিকে ঝুঁকে গেছে। মিসেস নাজনীন স্বাভাবিক দেখে কেয়াকে এবার ছেড়ে দিলেন। কেয়া চশমা ঠিক করে বলে, তেমন কিছুই হয়নি। মিসেস শিউলি বলেন, নাদবো, আমার ভুল কিছু কই নাই। তুমি আসলেই লজ্জাবতী নও। আমি তো ভাবছিলাম রিক নাতির তোমার হাত ধরতে গেলেই তুমি নেতিয়ে যাবে, কিন্তু এখন তো দেখি বাসরের রেকর্ড ভাঙো। কেয়া বারবার রিকের বাবা মায়ের দিকে তাকাচ্ছে আর লজ্জায় ফুলরে তাকিয়ে আছে। কেয়ার কোমরে এখনো শাড়ি গোজা আছে। নীরা হাঁপাতে থাকে। দীপান্বিতা এক গ্লাস পানি এনে দেয়। পানি পান করে নীরা বলে, নিজের রক্তকে এত গভীরভাবে চিনি না যতটা নিজের বেস্টুকে চিনি। গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি ওর ভেতর লজ্জার ছিটে ফোটা নেই। মিসেস নাজনীন ও বাকিরা সবাই বুঝে গেল কি বিষয়ে এত লাফালাফি। নীরা খেপিয়েছে কেয়াকে, আর কেয়া লজ্জার পর লজ্জা পেয়ে তেতে উঠেছে। মিসেস নাজনীন নীরাকে চোখ গরম দিয়ে বলেন, এগুলো কি নীরা? আজ ওদের বিয়ে হয়েছে, লজ্জা পাওয়া তো স্বাভাবিক। হ্যাঁ তাই তো, এত লজ্জা পেয়েছিল যে আমার সামনে কথায় লজ্জা নিবারণ হয়ে গেল। দেখছো না আমাকে কিভাবে ধাওয়া করছে? এবার রিকের মা বাবা হেসে দেন। মিসেস শিউলি বলেন, হয়েছে, এবার আসো দিদি ভাই। রিক নাতি আমার কষ্ট পায়। কোমরের আঁচল এখন মাথায় দাও। যদিও তোমার লজ্জা মিশ্রিত মুখ না দেখে নাতি আমার দেখলো বউয়ের অগ্নিধারণ রূপ, ভয়টাই পাইলো কি না কে জানে। নীরা এবার অট্টহাসি দিতে থাকে। তারপর কেয়ার কাছে এসে কেয়াকে জড়িয়ে ধরে আস্তে আস্তে বলে, বাসরে বর লজ্জা নিবারণ না করে বান্ধবী লজ্জা নিবারণ করে দিল। হ্যাপি ম্যারিড লাইফ দোস্ত। কেয়া নীরার পিঠে আলতো নরম বাড়ি দেয়। তারপর দুজনে একসাথে হেসে উঠে। সবাই মিলে খুশি হয়। কেয়া ও রিককে এবার একসাথে ঘরে ঢুকিয়ে দেয়। তারপর নীরা, দীপ, দীপান্বিতা ও মিসেস শিউলি সবাইকে বিদায় দিয়ে নিজের বাসায় চলে আসে। পুরো এলাকায় মিষ্টি বিতরণ করা হচ্ছে। মিস্টার সমুদ্র ও মিস্টার রবিন মিলে মিষ্টি খাইয়ে সবাইকে খুশির আনন্দে বলছে, আমাদের মেয়ে আজ জিপিএ 5 পেয়েছে। নাও তোমরা মিষ্টি খাও। হ্যাঁ, আজকে ইন্টারের রেজাল্ট প্রকাশ পেয়েছে। দেখতে দেখতে কতগুলো মাস পেরিয়ে গেছে। রেজাল্টে নীরা জিপিএ 5 আর কেয়ার একটুর জন্য মিস হয়েছে। তবে কেয়ার রেজাল্টও খুব ভালো। আইসিটিতে প্লাস মার্ক না আসাতে কেয়া গোল্ডেন মার্ক ওঠাতে পারেনি। রিক ও তার পরিবার এর জন্য কেয়ার ওপর খুব খুশি। কেয়া যে পরীক্ষায় পাশ করেছে তাও এত ভালো এটা কেউ আশা করেনি। দীপ তো শেষের দিকে কেয়ার জন্য টিউটর দেখেছিল। পরীক্ষার ভিতর আবার বিয়ের স্বপ্ন জেগেছিল কেয়ার। সে মেয়ে যে A+ পেয়েছে এটা শুনে কেয়ার মা নিজেই মেয়ের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়েছিলেন। দুই বান্ধবীর এত ভালো রেজাল্টের জন্য আজ বাসায় পিকনিক করা হবে। নীরাদের বাসার সামনে ফাঁকা মাঠ আছে, ওখানেই সবাই জয়েন্ট হয়ে পিকনিক করবে। আজ সবার মুখে খুশির ঝলক, কিন্তু নীরা চোখ ছোট ছোট করে তাকাচ্ছে সবার দিকে। খুশি না হয়ে মুখ গোমরা করে রেখেছে। অভ্র এসে নীরাকে বলে, কি হয়েছে মামি? নীরা কোমরে হাত দিয়ে বলে, আজ রেজাল্ট বের হয়েছে কার? অভ্র উত্তর দেয়, তোমার। ভালো রেজাল্ট করেছে কে? তুমি আর কে আন্টি। তাহলে মিষ্টি খাওয়ার কথা কার? তোমাদের।
মিষ্টি খাচ্ছে কে? মামু। এটা কেমন বিচার? খুব বাজে। এত কষ্ট করে রাত জেগে পড়াশোনা করলাম আমি, ভোরবেলা উঠে বই খাতা নিয়ে কাপা কাপা হাত পা নিয়ে পড়াশোনা করলাম আমি, শীতের মধ্যে থরথর করে কেঁপে কেঁপে পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর দিলাম আমি, অত অত কঠিন কঠিন অঙ্ক ও ইংরেজি মাথায় রেখে পরীক্ষার সঠিক উত্তর দিলাম আমি, রেজাল্টের ওপর গোটা গোটা নাম ভেসে আসছে আমার, কিন্তু এলাকাবাসী এসে মিষ্টি খাওয়াচ্ছে কাকে? আমার মামুকে। কেন খাওয়াবে তাকে? রেজাল্ট তো আমার ভালো হয়েছে, লোকজন আমাকে মিষ্টি খাওয়াবে তা না। আমি শুনেছি তুমি পড়াচোর, মামু না পড়ালে তুমি ভালো রেজাল্ট করতে না, তাই মামুকে সবাই মিষ্টি খাওয়াচ্ছে। নীরা এবার কটমট চোখে তাকালো অভ্রর দিকে, বলে, আমি পড়াচোর? তোমার মামু আমাকে পড়াতে পারতো না যদি আমি আগ্রহ দিয়ে না পড়তাম। অভ্র এবার নীরার মতো করে কোমরে হাত দিয়ে বলে, আমি দেখেছি তুমি পড়াচোর, একদিন জানালা দিয়ে দেখেছিলাম মামু তোমার গালে একটা চড় দিয়েছিল, পড়াশোনা করলে তো মার খেতে না। এত ভালো রেজাল্ট করলো, তারপরও যেন আজ পুচকে অভ্রের কাছে অপমান হলো। নীরা জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, তোমার মামুর হাত একটু বেশি চলে, আমি পড়া ঠিকভাবে করতাম, তোমার মামু একটু লিমিটের বাইরে পড়াতো। দীপান্বিতা এসে নীরাকে মিষ্টি খাইয়ে বলে, আমার লিটিল ভাবি, এই না মিষ্টি খাও। আমি বাসি মিষ্টি আমি খাই না। ওমা, বাসি হবে কেন? বাবার ভাই মিলে সেরা দোকানের মিষ্টি এনেছে, আজকেই বানানো। মিষ্টি সেরা দোকানের হলেও মিষ্টির স্বাদ অন্যজন পেয়েছে, আমি এত ভালো রেজাল্ট করলাম কিন্তু দাম পেলাম না বলে মুখ ফুলে ওঠে নীরা। দীপান্বিতা হেসে দেয়, বলে, হলে আমার লিটিল ভাবির অভিমান হয়েছে, চিন্তা করো না, ভাই তোমাকে এর থেকেও সেরা মিষ্টি খাওয়াবে। নীরা দীপান্বিতার দিকে তাকিয়ে বলে, তুমিও দেখছি আমাদের মতো হয়ে গেছো। তোমাদের ছোঁয়া পেয়ে তো আমরা সবাই পরিবর্তন। সন্ধ্যায় পিকনিকের ব্যবস্থা করা হচ্ছে। দীপ কলেজ থেকে এসে সবার সাথে মিষ্টি খেয়ে খেয়ে পেট ভরিয়েছিল, তারপর মিস্টার সমুদ্রের রেস্টুরেন্টে গেছে। সন্ধ্যায় ফিরেছে দীপ ও মিস্টার সমুদ্র, সাথে করে পিকনিকের বাজার সামগ্রী নিয়ে। সবাই আস্তে আস্তে মাঠে উপস্থিত হয়। সবাই এক জায়গায় দাঁড়ানোর পর দীপ খেয়াল করলো নীরা নেই। দীপ দীপান্বিতাকে জিজ্ঞাসা করে, নীরা কোথায়? লিটিল ভাবি তো ঘরে। কই না তো, আমি ঘরে থেকে এসছি। আমি তো লাইভ করতেছিলাম, লিটিল ভাবি বলছিল তার এখন ভালো লাগছে না কিছু, তাই ঘুমিয়েছিল। কোথায় যাবে তাহলে? ছাদে গেল না তো? বলে দীপ চলে যায় ছাদে, কিন্তু না, কোথাও নেই নীরা। বাইরে মাঠে এসে দীপ হাঁপাতে হাঁপাতে বলে, কোথায় গেল ও? মা বাবা সবাই তো এখানে। সবাই আলাদাভাবে খুঁজতে থাকে নীরাকে, কেউ খুঁজে পায় না। দীপ অস্থির হয়ে গেছে, চোখে মুখে চিন্তার ভাঁজ, গা হাত পা কাঁপছে তার। ধপ করে বসে পড়ে মাঠের মধ্যে রাখা কাঠের উপর। মিসেস নাজনীন কান্না করছেন মুখে আঁচল গুজিয়ে। মিসেস সাবিনা পাশে এসে সান্ত্বনা দিতে থাকেন। রিকের মাও সেখানে দাঁড়িয়ে। কেয়া ও রিক একে অপরের দিকে চাওচাই করে কিছু কথা বলে বাইক নিয়ে বের হয় রিক। দীপের করুণ অবস্থা, মিসেস নাজনীনের কান্নাকাটি। অভ্র নিজেও এবার ভয় পেয়ে কান্না করছে। বাচ্চা মানুষ, সবার চিন্তা দেখে ভয় তো পেয়েছে। মামিকে পাচ্ছে না 2 ঘন্টা ধরে, কি হতে পারে? না বলে কোথায় যাবে নীরা? কাউকে সাথে নেয়নি, ফোন করেও পাচ্ছে না নীরাকে, কেউ কিছু বলছে না। দীপান্বিতা অভ্রকে সামলাতে ব্যস্ত। মামু আর নানুকে কান্না করতে দেখে সেও কান্না করছে। নীরব বাইক নিয়ে বেরিয়েছে। বাকিরা এদিক ওদিক ফোন দিয়ে খোঁজ খবর নিতে থাকে। থমথমে পরিবেশ, কারোর মুখে নেই কোনো কথা। ঠিক সেই সময় সবার কানে ভেসে আসে, কি হয়েছে? তোমরা এভাবে কান্নাকাটি করছো কেন? দীপ হাতের মুঠোয় মুখ বুঝেছিল। নীরার কণ্ঠ পেয়ে তাকে নীরার দিকে। হাতের চাপ লেগে চোখের কোণায় চশমার চাপ পড়ে গেছে। শ্যামলা মুখের রক্তের জমাট, চোখ মুখ লাল হয়ে আছে। চশমার ভিতর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে দীপের চিন্তিত লাল চোখ। তাদের উঠে এসে লোক সম্মুখে জড়িয়ে ধরে নীরাকে, বলে, 2 ঘন্টা ধরে খুঁজে বেড়াচ্ছি তোমাকে, না বলে কোথায় গিয়েছিলে? দীপের কণ্ঠে ফোপানির আভাস। নীরা বুঝতে পারল দীপ খুব চিন্তা করেছে। শুধু দীপ না, পুরো পরিবার। নীরা তাকিয়ে দেখল তার মা কান্না করতে করতে মুখ দিয়ে ফেনা বের করছে। ছোট অভ্র চোখ মুখ লাল। মিসেস শিউলি এখনো বুঝতে পারেনি নীরা এসেছে। তিনি ওখানে বসেই
তসবি পড়ছেন। বিপদ থেকে মুক্তি পাওয়ার দোয়া পড়ে যাচ্ছেন তিনি। নীরা আস্তে আস্তে হেঁটে এসে মিসেস শিউলির কাছে দাঁড়িয়ে একটু ঝুঁকে নেয়, তারপর মিসেস শিউলিকে বলে,